যে বামফ্রন্ট কংগ্রেস আরো যেসব সেকুলার দল আছে তারাও মুসলমানদের ভোট পাওয়ার জন্য ওদের আগ্রহে আছে 26-এ আমরা মুসলমানদের ভোট পাবো। আমি তাদেরকেও বলি এই ওয়াকফ আন্দোলন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোন রকম ভাবে কোনো বিবৃতি পশ্চিম বাংলার মানুষ পায়নি। আপনারা সেকুলারিজম দেখান, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল হচ্ছে, আপনারা কোন রকম ভাবে টু শব্দ করছেন না, এখনো পর্যন্ত মার্ক্সবাদী দেখাচ্ছেন। আমরা মার্ক্সবাদী ঘুচিয়ে দেবো 2026 সালে, এটা মনে রাখবেন। আপনারা দেখেছেন গত মাসের 26 তারিখে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছিল এই ওয়াকফ বিলের বিরুদ্ধে। পুরো পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছিল, প্রত্যেকটা বুথে বুথে আন্দোলন শুরু হয়েছিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন শুরু হয়েছিল এবং বড় বড় মার্কেটে আন্দোলন শুরু হয়েছিল যে ব্রিগেড চলন ওয়াকফের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু দুঃখের বিষয় কোন এক অজানা কারণে আজকে কিন্তু সেই ব্রিগেড হলো তো না। সাথে সাথে যেসব নেতারা যারা ওয়াকফ নিয়ে মায়া কান্না কাঁদছিলেন তাদেরকেও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে না, তাদেরকেও কিন্তু আজকে আন্দোলনের কোন রকম ভাবে কোনো ভূমিকায় আমরা পাচ্ছি না। একমাত্র বাপের বেটা গরিবের সাথে পিছিয়ে পড়া মানুষের জন্য সব সময় যিনি কথা বলেন সেই নওশাদ সিদ্দিকী আগেও ছিলেন, আজও আছেন। আগামীতে যদি আপনারা নওশাদ সিদ্দিকীকে নাও যেতাম তারপরেও আগামীতে আপনাদের হয়েই নওশাদ সিদ্দিকী কথা বলে। একাধিক রাজনৈতিক দল আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস আজকে মুসলমানদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারটার ক্ষমতায় এনেছে শুধুমাত্র মুসলিম ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে। আজকে দুঃখের বিষয় আমাদের বসিরহাটের যিনি এমএলএ আছেন, উত্তরের এমএলএ আছেন, হারোয়ার যে এমএলএ আছেন, বাদুড়িয়ার যে এমএলএ আছেন, এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের এমএলএ, এরা কিন্তু সবাই মুসলিম সম্প্রদায়ের এমএলএ। আমাদের এখানে বাইজিদ আমিন ভাইজান 2021 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলেন, আমরা বাইজিদ ভাইকে পরাজিত করেছিলাম। আমরা হয়তো ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মুসলমানদের রক্ষা কবচ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, কিন্তু আজকের দিনে দেখা গেল এই বসিরহাটে উত্তরের যিনি এমএলএ আছেন এবং আশপাশের যত বিধানসভা আছে যেসব মুসলিম এমএলএরা আছেন এই ওয়াকফ নিয়ে এখনো পর্যন্ত তারা রাস্তায় তো নামেনি এবং ওয়াকফ নিয়ে কোন রকম ভাবে কোনো প্রতিবাদ তারা করেনি। কংগ্রেস আরো যেসব সেকুলার দল আছে তারাও মুসলমানদের ভোট পাওয়ার জন্য ওদের আগ্রহে আছে 26-এ আমরা মুসলমানদের ভোট পাবো। আমি তাদেরকেও বলি এই ওয়াকফ আন্দোলন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোন রকম ভাবে কোনো বিবৃতি পশ্চিম বাংলার মানুষ পায়নি। আপনারা সেকুলারিজম দেখান, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল হচ্ছে, আপনারা কোন রকম ভাবে টু শব্দ করছেন না, এখনো পর্যন্ত মার্ক্সবাদী দেখাচ্ছেন। আমরা মার্ক্সবাদী ঘুচিয়ে দেবো 2026 সালে, এটা মনে রাখবেন। আমরা এই ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার জন্য খড়মপুরের যে কৌসার মার্কেট আছে সেই মার্কেটের পারমিশনের জন্য পারমিশন নিয়ে আমরা থানায় চিঠি করেছিলাম, থানা থেকে আমরা পারমিশনও পেয়েছিলাম যে আমরা কৌসার মার্কেটে এই প্রতিবাদ সভাটা করব। কিন্তু কৌসার মার্কেটে প্রতিবাদ সভাটা না করে আমরা আজকে এখানে কেন করছি? কৌসার মার্কেটের যে প্রতিবাদ সভা হবার কথা ছিল, আমাদের যে জমির ওপরে যে জায়গার ওপরে যে প্রতিবাদ সভাটা হবার কথা ছিল, শাসক দলের পক্ষ থেকে সেই জমি মালিককে হুমকি দেওয়া হয় এবং এ কথাও আমার কানে এসছে যে কৌসার মার্কেট উড়িয়ে দেব। আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা অবিলম্বে সেই সব শাসক দলের নেতৃত্ব যারা আছেন, যারা
আইএসএফ এর প্রোগ্রাম করার জন্য কৌসার মার্কেট উড়িয়ে দিচ্ছিলেন। প্রশাসন অবিলম্বে তাদের বাড়ি সার্চ করুক, তাদের বাড়িতে মনে হয় বোমা মজুদ আছে। আমরা চাই স্বচ্ছ বাংলা গড়ে উঠুক, সন্ত্রাসী বাংলা নয়। আমরা শুধুমাত্র শান্তি বজায় রাখার কারণে নওশাদ সিদ্দিকী ভাইজান বারবার আমাদেরকে শান্তির বার্তা দেয়, মিলনের বার্তা দেয়, সম্প্রীতির বার্তা দেয়। আমরা সেই বার্তাকে ফলো করে আমরা কৌসার মার্কেটে প্রোগ্রামটা না করে আজকে এখানে করতে এসেছি। একটা জিনিস মাথায় রাখবেন, ওই কৌসার মার্কেটের প্রোগ্রাম করার জন্য এখানকার শাসক দলের যেসব নেতৃত্বরা ওই জমি মালিককে হুমকি দিয়েছে, সে কিন্তু অন্য কোনো ধর্মের নয়, অন্য কোনো কওমের নয়। আমরা কিন্তু যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তিটা শুধুমাত্র যারা আইএসএফ করে তাদের জন্য নয়, এই সম্পত্তিটা যারা তৃণমূল করে, যারা কংগ্রেস করে, যারা বামফ্রন্ট করে, সমস্ত দলের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন, পশ্চিমবাংলায় একাধিক রাজনৈতিক দল আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আজকে মুসলমানদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছেন, সেই চেয়ারটার ক্ষমতায় এনেছে শুধুমাত্র মুসলিম ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে। আজকে দুঃখের বিষয়, আমাদের বসিরহাটের যিনি এমএলএ আছেন, উত্তরের এমএলএ আছেন, হারোয়ার যে এমএলএ আছেন, বাদুড়িয়ার যে এমএলএ আছেন, এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের এমএলএ, এরা কিন্তু সবাই মুসলিম সম্প্রদায়ের এমএলএ। আমাদের এখানে বাইজিদ আমিন ভাইজান 2021 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলেন। আমরা বাইজিদ ভাইকে পরাজিত করেছিলাম। আমরা হয়তো ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মুসলমানদের রক্ষা কবচ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, কিন্তু আজকের দিনে দেখা গেল এই বসিরহাটে উত্তরের যিনি এমএলএ আছেন এবং আশপাশের যত বিধানসভা আছে, যেসব মুসলিম এমএলএরা আছেন, এই ওয়াকাফ নিয়ে এখনো পর্যন্ত তারা রাস্তায় তো নামেনি এবং ওয়াকাফ নিয়ে কোন রকম ভাবে কোনো প্রতিবাদ তারা করেনি। উপরন্ত আইএসএফ এর পক্ষ থেকে যেখানে যেখানে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাওয়া হচ্ছে, সেখানে সেখানে বাধা দেওয়া হচ্ছে। আপনাদের ভাবার সময় আসছে, আপনারা যাদেরকে বিশ্বাস করে ঘরের দরজা খুলে রেখেছিলেন, তারা কিন্তু বাইরে থেকে আপনাদের দরজায় তালা দিয়ে দিয়েছে। এরপরে শুধুমাত্র বিজেপি আসতে বাকি পশ্চিম বাংলায়। 26 সালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার গুটি সাজিয়েছেন, বিজেপি আসার অপেক্ষায় রেখেছেন। বিজেপি আসলে কিন্তু আপনাদেরকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ যেভাবে মুসলমানদেরকে ঘরে ভরে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে মারছে, পশ্চিম বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা পশ্চিম বাংলায় তৈরি করেছে। যদি বলেন আপনারা এই কথা বলছেন কেন, ভাই আমরা এই কথা বলতাম না। 21 সালে 214টার উপরে বিধানসভা এমএলএ দিয়ে আপনাকে ক্ষমতায় এনেছে এই সংখ্যালঘু সম্প্রদায়। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসা দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আমার বাবার কবরখানা দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আজকে আমরা রাস্তায় আন্দোলন করছি, যে আন্দোলনটা করার প্রয়োজন ছিল আপনার, কারণ আপনাকে বিশ্বাস করে পশ্চিমবাংলার মানুষ আপনাকে ক্ষমতায় এনেছিল। 21 সালের আগে আপনি প্রত্যেকটা গ্রামে গ্রামে শাসক দলের নেতৃত্বরা ভয় দেখিয়েছিল যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসলে উত্তরপ্রদেশের মতো আমাদেরকে মারবে। উত্তরপ্রদেশে মব লিঞ্চিং হলে আমরা পশ্চিম বাংলায় মায়া কান্না দেখাই। উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারলে আমরা পশ্চিম বাংলার রাস্তা অবরোধ করি। উত্তরপ্রদেশে মুসলমানদের মারলে আমরা পশ্চিম বাংলায় আন্দোলন করি। আজকে দেখা যাবে পশ্চিম বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে প্রায় তৃতীয় স্থানে আছে মুসলমানদের আক্রমণের উপরে পশ্চিম বাংলা। কেন ভাই? আমরা তো বিজেপি আজকে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসছি,
তাহলে আজকে পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করে রেখেছে। এই সম্পত্তি কি আপনার বাবার সম্পত্তি? আপনি কেন ওয়াকফ সম্পত্তি দখল করে পার্টি অফিস করে রেখেছেন? আজকে পশ্চিম বাংলায় 25,000 বিঘা সম্পত্তির মধ্যে মাত্র 7,000 বিঘে ওয়াকফ কমিটির আন্ডারে আছে, বাকি সম্পত্তিগুলো সমস্ত সম্পত্তি যাই শাসক দলের নেতৃত্বরা দখল করে রেখেছে। আমাদের পাশে হারোয়া পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজারে ওয়াকফ সম্পত্তি ছিল 900 বিঘা সম্পত্তি ছিল, আজকে সেই সম্পত্তিটা এসে দাঁড়িয়েছে মাত্র 92 শতক। এই সম্পত্তিটা খেলো কে? আজ থেকে 10 বছর আগে বিজ্জেতা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন সংগঠন করতেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামক সংগঠন, তখন থেকে বলে আসছেন যে ওয়াকফ সম্পত্তিতে পার বছরে 12,000 কোটি টাকা ইনকাম। এই 12,000 কোটি টাকা ইনকাম যদি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্টন করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা কোনো বিধানসভার বাজেট প্রয়োজন হবে না। আপনারা একবার ভেবে দেখুন, সেই সরকারটা শাসক দল কেন আন্দোলন করছে না? শাসক দল তো আন্দোলন করছে না আমি ধরে নিলাম, কারণ শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আরএসএস এর দুর্গা, সেটা আরএসএস এর প্রতিষ্ঠাতা মোহন ভাগবত, আরএসএস এর প্রবক্তা মোহন ভাগবত সেটা স্বীকার করেছেন। তাহলে পশ্চিম বাংলায় এর আগে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, 34 বছরের মধ্যে পশ্চিম বাংলায় আরএসএস মাত্র 250 থেকে 300 আরএসএস এর ক্যাম্প, আরএসএস এর সদস্য এখানে তৈরি ছিল। 11 সালের পর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা গুগল সার্চ করে দেখুন, পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি আরএসএস যদি কোন রাজ্যে বিস্তার করে সেটা হলো, তার নাম হলো পশ্চিম বাংলা। আপনি বিজেপিকে আটকাচ্ছেন, আপনি ভেতর দিয়ে পুরো পশ্চিম বাংলাটা আরএসএস এর হাতে তুলে দিচ্ছেন। আরএসএস কি? আরএসএস হলো ভারতবর্ষের সবথেকে মুসলিম বিদ্বেষী যদি কোনো সংগঠন থেকে থাকে, কট্টরপন্থী সংগঠন থেকে থাকে, তার নাম আরএসএস। আরএসএস কে চালায় বিজেপি, বিজেপি কে চালায় আরএসএস। আরএসএস এর দ্বারা যেভাবে বিজেপি পরিচালিত হয়, সেইভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়, সেইভাবে দিল্লির আম আদমি পার্টি ঠিক সেইভাবেই পরিচালিত হয়। আর যে বামফ্রন্ট কংগ্রেস আরো যেসব সেকুলার দল আছে, তারাও মুসলমানদের ভোট পাওয়ার জন্য ওদের আগ্রহে আছে, 26-এ আমরা মুসলমানদের ভোট পাবো। আমি তাদেরকেও বলি, এই ওয়াকফ আন্দোলন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোন রকম ভাবে কোন বিবৃতি পশ্চিম বাংলার মানুষ পায়নি। আপনারা সেকুলারিজম দেখান, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল হচ্ছে, আপনারা কোন রকম ভাবে টু শব্দ করছেন না। এখনো পর্যন্ত মার্ক্সবাদী দেখাচ্ছেন। আমরা মার্ক্সবাদী ঘুচিয়ে দেবো 2026 সালে, এটা মনে রাখবেন। কারণ আপনি যে দলই করুন না কেন, যে রাজনৈতিক দলই করুন না কেন, আমার বাবার কবরস্থান, আমার মায়ের কবরস্থান, আমার পৈতৃক ভিটা, আমার মসজিদ, আমার মাদ্রাসা দখল হবে। আর আপনি আপনার হ্যালো সুতরাং কংগ্রেস বলেন, যত সেকুলার দল আছে পশ্চিম বাংলায়, আজকে কিন্তু ওয়াকফ নিয়ে সবাই চুপ করে আছে। একমাত্র ওয়াকফ নিয়ে, ঠিক মুসলমানদের সম্পত্তি ওয়াকফ নিয়ে যেভাবে আইএসএফ আন্দোলন করছে, আদিবাসীদের সম্পত্তি জল জমি জঙ্গলের লড়াইয়ে ঠিক সেইভাবেই আইএসএফ আন্দোলন করছে। এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের যা টেরাস্ট আছে, যে টেরাসগুলো উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায় ভাইরা দখল করে রেখেছেন, তা নিয়েও কিন্তু আইএসএফ আন্দোলন করছে। আপনারা দেখেছেন গত মাসের 26 তারিখে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছিল এই ওয়াকফ বিলের বিরুদ্ধে।
পুরো পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছিল, প্রত্যেকটা বুথে বুথে আন্দোলন শুরু হয়েছিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন শুরু হয়েছিল এবং বড় বড় মার্কেটে আন্দোলন শুরু হয়েছিল যে ব্রিগেড চলন ওয়াকফের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু দুঃখের বিষয় কোন এক অজানা কারণে আজকে কিন্তু সেই ব্রিগেড হলো তো না। সাথে সাথে যেসব নেতারা যারা ওয়াকফ নিয়ে মায়াকান্না কাঁদছিলেন তাদেরকেও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে না, তাদেরকে কিন্তু আজকে আন্দোলনের কোন রকম ভাবে কোনো ভূমিকায় আমরা পাচ্ছি না। একমাত্র বাপের বেটা গরিবের সাথে পিছিয়ে পড়া মানুষের জন্য সব সময় যিনি কথা বলেন সেই নওশাদ সিদ্দিকী আগেও ছিলেন, আজও আছেন। আগামীতে যদি আপনারা নওশাদ সিদ্দিকীকে নাও যেতান তারপরেও আগামীতে আপনাদের হয়েই নওশাদ সিদ্দিকী কথা বলবে। কারণ নওশাদ সিদ্দিকী যে বাড়ি থেকে বিলং করে সে বাড়ি যে স্বাধীনতা সংগ্রামীর বাড়ি। নওশাদ সিদ্দিকী ভাইজানের যে রক্ত, যে ব্লাড বয় শরীরে, সেটা আন্দোলনের ব্লাড বয়। সুতরাং আপনারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা, বর্তমান আমরা বিভিন্ন দলের বিশ্বাস করেছি। আমরা প্রথম কংগ্রেসকে বিশ্বাস করেছিলাম। পশ্চিমবাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এতটাই বেশি, যদি সংখ্যালঘু সম্প্রদায় মনে করে কোন দিক সরকার গঠন করবে সেটাও সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে, যদি মনে করে এই সরকারকে ফেলে দেবে সেটাও সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে। আমরা স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে বিশ্বাস করেছিলাম। যে সময় কংগ্রেস 1977 সালে পশ্চিমবাংলা থেকে বিদায় নিচ্ছিলেন, বামপন্থ ক্ষমতায় আসছে, সে সময় সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবাংলায় 18% চাকরি ছিল। সে সময় সংখ্যালঘু সম্প্রদায় ভেবেছিলেন যে আমরা 40%-এর ধারে বসবাস করি, আমরা কেন 18% চাকরি নেব। তার জন্য বামপন্থকে বিশ্বাস করে 1977 সালে ক্ষমতায় নিয়ে এসেছিলেন বাংলার জনগণ। 1977 সাল পর থেকে 2011 সাল পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরির হার সেটা নেমে 10%-এ চলে আসলো। 2006 সালে 7 সালে যখন সাচার কমিটির রিপোর্ট বেরোলো, পশ্চিমবাংলায় আন্দোলন শুরু হলো যে 77 সালে যে সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরি 18% ছিল, এই বামপন্থের আমলে 2011 সালের আগে সেটা 10%-এ নেমে এসছে। সংখ্যালঘু সম্প্রদায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় মাথায় হিজাব দিয়ে হাত তুলে দোয়া করে, বিভিন্ন মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ইফতার মজলিসে গিয়ে সংখ্যালঘুদের ভরসা জাগিয়ে 2011 সালে ক্ষমতায় এসছে। আমরাও সে সময় ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু করবেন, কিন্তু দেখা গেল 2011 সাল থেকে আজকে 2025 সাল সেই মুসলমানদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের সংখ্যা এসে দাঁড়িয়েছে 0.02%-এ, 1%-এরও নিচে এসে দাঁড়িয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমাকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন আমি 10,000 মাদ্রাসা করে দেব। আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 10,000 থেকে একটা মাদ্রাসা অনুমোদন করলেন না, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি 10,000 মাদ্রাসা ক্ষমতায় আসলে করে দেব। মুসলমানদেরকে, সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় এসছেন। তাতে 650 যে সিনিয়র মাদ্রাসা ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আমলে 450-এর উপরে সিনিয়র মাদ্রাসার হেড মুদাররিস, হেড শিক্ষক নেই। চক্রান্ত করে আমরা দেখেছি আমাদের পাশের রাজ্যে আসামে যেভাবে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, তার প্রতিবাদ জানাচ্ছি। তারা প্রকাশ্য মাদ্রাসা বিরোধী। আসামের সরকার বিজেপি সরকার, দাঙ্গাবাজ সরকার, বর্বরচিত সরকার। এই সরকার যে কটা রাজ্যে আছে সেই কটা রাজ্যে সাধারণ মানুষকে সাধারণ জীবনযাপন তুচ্ছ কেড়ে নিয়েছে।
অশান্ত রাজ্য তৈরি করেছে। আর আমার পশ্চিম বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ক্ষমতা নিয়ে এসে কি হলো? চক্রান্ত করে বুলডোজার দিয়ে মাদ্রাসা না ভেঙে মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে। মাদ্রাসার হেড শিক্ষক হেড মুদাররিস নিয়োগ বন্ধ করে দিয়েছে। যে মাদ্রাসায় 5টা শিক্ষক লাগবে সেখানে 1টা শিক্ষক দিয়ে রেখেছে। আপনি আপনার ঘরের সন্তানকে কখনোই, যেখানে পরিপূর্ণ শিক্ষক নেই, নিশ্চয়ই আপনি আপনার ঘরের সন্তানকে সেই মাদ্রাসা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করবেন না। আস্তে আস্তে সুপরিকল্পনার মাধ্যমে পশ্চিম বাংলায় সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার পথে। আপনারা জানেন হুগলি চুচুড়ার যে মাদ্রাসা হাজী মহসিন সাহেবের হাতে মাদ্রাসা, প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওখানে যে মসজিদ ছিল 200 বছর পূর্ণ মসজিদ মাদ্রাসা, যে মাদ্রাসায় আমাদের পীর মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পড়াশোনা করেছিলেন, এই তৃণমূল সরকার 11 সালে ক্ষমতায় আসার পর থেকে সেই মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন। আমাদের প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান সেখানে আন্দোলন করেছিলেন, সেখানে সমাবেশ করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আজকে হয় মাদ্রাসা খুলবে, এই মসজিদে আমি নামাজ পড়ে বাড়ি যাব, নইলে এখান থেকে আমার লাশ হয়ে কাফন বেঁধে আমি বাড়ি যাব। তার নাম ছিল আব্বাস সিদ্দিকী। আন্দোলন যদি করতে হয় আন্দোলনের মতো আন্দোলন আপনারা করুন। সেই আন্দোলনটা আবার পশ্চিমবাংলায় দেখিয়ে দিচ্ছে নওশাদ সিদ্দিকী। শাসক দলের তামাক খেয়ে, শাসক দলের চোখ রাঙানিতে যেসব মৌলভী সাহেবগুলো, যেসব হুজুরগুলো ওয়াকফ নিয়ে মায়া কান্না কাঁদছিলেন, তাদেরকে আজকে তারা রাস্তা থেকে আউট, আন্দোলন থেকে পিছিয়ে গিয়েছেন। একমাত্র পশ্চিম বাংলায় একমাত্র ব্যক্তি যেটা নওশাদ সিদ্দিকী, তাকে চোখ রাঙানো দেখিয়েও, তাকে অফার করেও 42 দিন জেল কাটিয়েও তাকে কিন্তু কোন রকম ভাবে আন্দোলন থেকে পিছু হটাতে পারেননি এই মুখ্যমন্ত্রী। সুতরাং আগামী 26 সাল ইলেকশন আসছে, আপনারা আপনাদের মূল্যবান সিলেকশন, যে রাজ্যের নির্বাচন, রাজ্যকে আপনি কাকে আপনি ক্ষমতায় বসাবেন। আজকে যদি নওশাদ সিদ্দিকীর মতো, আমরা সত্যি দুঃখিত, আমরা বসিরহাট উত্তর বিধানসভায় বাস করি, আমরা সত্যি দুঃখিত। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান একা যেভাবে বিধানসভায় আন্দোলন করছে, আমরা যদি বসিরহাট থেকে বাইজিদ আমিন ভাইজানকে নির্বাচিত করতে পারতাম, আমরা এই আন্দোলনের অংশী কিন্তু বাইজিদ আমিন ভাইজানও হতেন। আমরা দুর্ভাগ্য আমাদের, আমরা নেতা চিনতে পারিনি, আন্দোলন করার ব্যক্তি চিনতে পারিনি। আমরা এখান থেকে যাকে নির্বাচন করেছি তিনি টিকটক ছাড়া আর কিছু করেন না। সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখেছেন। সুতরাং আগামী 26 আসছে, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা যেখানে দিলে সাধারণ মানুষ সুস্থ থাকবে, সুস্থ সমাজ তৈরি হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, আপনাদের মূল্যবান ভোটটা সেখানে দেবেন। আর একটা কথা, আজকে এই জমি যিনি এই প্রোগ্রামের জন্য দিয়ে উদারতা দেখিয়েছে, সেই ভাইকে আমরা আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো। আজকে যদি আপনার মতো সাহসী ভাইরা দিকে দিকে এগিয়ে আসে, আমরা আগামী দিনে এই অরাজকতার বিরুদ্ধে বসিরহাট উত্তর বিধানসভা সহ পশ্চিমবাংলা আমরা পরিবর্তন করিয়েই ছাড়ব। সুতরাং ওয়াকফ নিয়ে যে আন্দোলন হচ্ছে, আগামী দিনে আমরা এই আন্দোলন বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে দেব। আজকে আমরা এই আন্দোলনটা কোনো বড় শহরের উপরে, কোনো বড় মার্কেটের উপরে করতে পারতাম, আমরা একদম একটা গ্রামের মধ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান এসে আন্দোলন করছে কেন? আমার এই গ্রামের মা বোনেরা, তেনারা বাইরে আন্দোলনে যেতে পারেন না, তেনারা জানতে পারেন না পশ্চিমবাংলার পরিস্থিতি কি হচ্ছে। তেনাদেরকে লক্ষ্মীর ভান্ডার শুনিয়ে, তেনাদেরকে ভুল বুঝিয়ে ঠিক বিধানসভা ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশনের আগে
সেই মা বোনেদের কাছ থেকে ভোটটা আদায় করে। আজকে আমরা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে গ্রামে গ্রামে আন্দোলন করতে এসেছি এই কারণে, মা বোনেদেরকেও জানাতে, আপনারা যে লক্ষ্মীর ভান্ডারে 1000 করে টাকা নিচ্ছেন, সেই 1000 করে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার সম্পত্তি থেকে দিচ্ছে না। এই টাকাটা আমাদের সরকারের ফান্ড থেকে দিচ্ছে। আপনারা ভাবেন 1000 করে টাকা দিচ্ছে, আপনারা হয়তো মনে করছেন যে সরকার আমাদের সবকিছু করে দিচ্ছে। আপনারা জানেন না, যদি পশ্চিম বাংলার বুকে যে আমরা ভাত খাই, চালের দাম যদি 1 টাকা করে বাড়ানো হয়, পার মাসে সরকারের ইনকাম হয়, এক্সট্রা ইনকাম হয় 1500 কোটি টাকা। আজকে আপনারা হিসাব করুন, 1 বছর আগে যে চালের দাম কত ছিল আর আজকে সেই চালের দাম কত হয়েছে। যদি 1 টাকা করে বাড়িয়ে যদি 1500 কোটি টাকা সরকার এক্সট্রা ইনকাম করে, আজকে পার কেজিতে চালের দাম মিনিমাম 20 টাকা করে ফেলেছে 1 বছরের মধ্যে। তাহলে সরকার ঘুরপথে কত হাজার কোটি টাকা আমাদের পকেট থেকে নিচ্ছে, নেওয়ার পরে আপনাদেরকে 1000 কোটি টাকা দিচ্ছে, 1000 করে টাকা দিচ্ছে, সে টাকাটাও আমাদের ট্যাক্সের টাকা। আমরা দাবি জানাচ্ছি, আপনি যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন তার 1%ও আমার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন না। আমরা দাবি করছি এই লক্ষ্মীর ভান্ডার অবিলম্বে 5000 করে টাকা দেওয়া হোক। পুরো ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবাংলা যেখানে আপনার পেট্রোলের সব থেকে দাম বেশি, একমাত্র পশ্চিমবাংলা যেখানে ডিজেলের সব থেকে দাম বেশি, একমাত্র পশ্চিমবাংলা যেখানে কারেন্টের ইউনিটির সব থেকে দাম বেশি। 1993 সালে আপনারা জানেন কলকাতা রাইটার্স ঘেরাও আন্দোলন হয়েছিল, অভিযান চলেছিল। সেখানে কংগ্রেসের যুব নেত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনে 15 জন শহীদ হয়, তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিলেন। আর সেই সময় পুলিশের ইনচার্জ ছিলেন মনীশ গুপ্ত, তিনি আজকে ঘটনাক্রমে শাসক দলের মন্ত্রী। যে থেকে মুখ্যমন্ত্রী 1998 সালে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, কংগ্রেসকে দোষারোপ করে বামফ্রন্টের আমলে সেই মনীশ গুপ্ত মহাশয়, উনি এখন রাজ্য সরকারের দলনেতা এবং রাজ্য সরকারের মন্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটআপটা আজকের দিনে নয়। 1980 সালে বিজেপি তৈরি ভারতবর্ষে, যখন থেকে পশ্চিমবাংলায় দেখা গেল বামফ্রন্ট সরানো যাচ্ছে না, কংগ্রেসকে ভেঙে আরএসএস এর নেতৃত্বে, আরএসএস এর প্ররোচনায়, আরএসএস এর অর্থদানে 1998 সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল নামক দল করেছিলেন, সেটা আরএসএস এর গর্বে থেকেই তৈরি হয়েছিল এই তৃণমূল কংগ্রেস। আজকে আপনারা উদারতা দেখাচ্ছেন, আজকে আপনারা মুসলমানদের ভালোবাসা দেখাচ্ছেন, আর রোজার মাস আসলে মাথায় ঘোমটা দিয়ে বিভিন্ন জায়গায় ইফতার মজলিসে চলে যাচ্ছেন। কিন্তু মুসলমানদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা দখল হচ্ছে। আপনার এলাকায়, আপনার পাশের এলাকায় একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যত সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, নেতা, প্রধান আছেন, তেনারা এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোনো আন্দোলনে সামিল হননি এবং সমস্ত আন্দোলনকে বরবাদ করার জন্য, সমস্ত আন্দোলনকে বাধা দিয়ে বন্ধ করার জন্য প্রত্যেকটা জায়গায় বাধা দিচ্ছেন। সাথে সাথে আপনারা জানেন ভারতবর্ষে কাশ্মীর যে ভূস্বর্গ বলা হয়, কাশ্মীরকে বিজেপি সরকার আসার আগে থেকে কাশ্মীর নিয়ে একটা ইলেকশন আসে, বিজেপি সরকার কাশ্মীর নিয়ে রাজনীতি করে আমরা দেখেছি 14 সালের আগে এবং 19 সালে ইলেকশনের আগে। আবার 26 সালে যখনই বাংলাকে বিজেপি টার্গেট করলো, তার আগে কিন্তু যখন ভারতবর্ষ জুড়ে ওয়াকফ আন্দোলনের বিরুদ্ধে একটা বৃহৎ আন্দোলন শুরু হচ্ছে, তখনই কিন্তু ওয়াকফ আন্দোলনের মুভমেন্টটা ঘোরানোর জন্য বিজেপি সরকারের একদম চক্রান্ত করে কাশ্মীরের মতো ঘটনা ঘটিয়েছে।
আপনি যদি বলেন বিজেপি সরকার কিভাবে চক্রান্ত করেছে, আমরা ভারতবর্ষের প্রশাসনকে সম্মান জানাই, ভারতবর্ষের আর্মিকে সম্মান জানাই, ভারতবর্ষের প্রত্যেকটা প্রশাসনের আধিকর্তা যারা আছেন তেনাদেরকেও আমরা সম্মান জানাই। কিন্তু পাকিস্তান থেকে এসে আমার ভারতবর্ষের ভারতীয়দের গুলি করে চলে গেল, হত্যা করে চলে গেল, শহীদ করে চলে গেল। পাকিস্তান পহেলগাঁও থেকে 300 কিলোমিটার দূরে পাকিস্তান বর্ডার। কাশ্মীরে পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপত্তা বেশি, সবথেকে সৈন্য বেশি, সবথেকে আর্মি বেশি কাশ্মীরে। পার 20 মিটার অন্তর একজন করে নিরাপত্তা কর্মী কাশ্মীরে দেওয়া থাকে। সেখানে 300 কিলোমিটার দূর থেকে এসে পহেলগাঁওতে এসে আমার ভারতের সন্তানদের, আমার ভাইদের, আমার বোনদের এসে শহীদ করে চলে গেল। আজও পর্যন্ত ভারতবর্ষ সরকারের, এই বিজেপি সরকারের ক্ষমতা হলো না। কারা এসলো, কোথা থেকে এসছে, কিভাবে এসছে, আর কারা ওখানে এসে গুলি চালিয়েছে, তাদেরকে সিলেক্ট করে, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত বিজেপি সরকারের হলো না। বিজেপি সরকার শুধুমাত্র ইলেকশন আসে, পাকিস্তানের জুজু দেখিয়ে, কাশ্মীরের ইস্যু দেখিয়ে প্রত্যেকটা বার ইলেকশনের বৈতরণী পার করার চেষ্টা করে। আমাদের দাবি, পাকিস্তান থেকে যদি কোনো কাশ্মীরে যদি কোনো জঙ্গি ঢুকে থাকে, অবিলম্বে আপনারা, যিনি ভারতবর্ষের হোম মিনিস্টার আছেন, আপনার কাছে দাবি করব, অবিলম্বে আপনি আপনার প্রশাসন দ্বারা তাদেরকে চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। যদি চিহ্নিত না করতে পারেন, আপনার যে পদ, মাননীয় অমিত শাহজি, আপনি সে পদ থেকে ইস্তফা দিন। ভারতবর্ষে বিজ্ঞ মানুষ আছে, সেই পদের যারা যোগ্য, তারা সেই পদে বসে ভারতবর্ষকে সুস্থভাবে পরিচালনা করার দায়িত্ব তারা নেবে। সুতরাং আগামী দিনে আপনাদেরকেও অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। কোন রকম ভাবে কোন নেতার প্ররোচনায় কান্না দিয়ে, প্ররোচনায় পা না দিয়ে আপনি আপনার বাড়ির পাশে যে সম্প্রদায়ের ভাই হোক না কেন, তার সঙ্গে শান্তিপূর্ণ ব্যবহার করবেন, শান্তিপূর্ণভাবে বসবাস করবেন।